পুনর্বার বেয়োনেট। শওকত আলী। খুঁজতে খুঁজতে শহরের এ পাড়া থেকে যেতে হয়েছে ও পাড়ায়। দুপুরের চড়া রোদে গরম লাগে, দরদর করে ঘাম ঝরছে জামার নিচে, প্যান্টের নিচে ঘাম চুইয়ে চুইয়ে পড়ে। কিন্তু তবু ঘুরে বেড়াতে ইচ্ছে হচ্ছে। বলে দিয়েছে আছে, ওরা এখানেই আছে কোথাও, নিশ্চিত খবর। ওদের ধরে এনে রাখা হয়েছে নতুন শহরে কোনো একটা জায়গায়। ক্যান্টনমেন্টে নিয়ে যায়নি এখনো, খুঁজে বার করো। সকাল থেকে খোঁজা শুরু হয়েছে। এদিকে রোদ চরচর করে উঠল মাথার উপরে। রাস্তাগুলো হয়ে এলো শুনশান, গাছে পাখিও ডাকে না। ল্যাম্পপোস্টের তারে ছেঁড়া ঘুড়ি সুতো পেঁচিয়ে লটকে আছে। মোড়ে মোড়ে দেখো গুমটি ঘরের মতো ছোট ছোট খুপড়ি, পুকুরের ভিতর থেকে কালো নল বার করা। হাঁটতে হাঁটতে ধানমন্ডির 7-8 নম্বর রাস্তা চষে এলো। 5 নম্বরের মাথায় একটা ক্যাম্প। মোড় থেকে সেন্ট্রির পাহারা আরম্ভ। একটুখানি দাঁড়িয়েছিল, অমনি কালো মতো একটা বেটে বিহারি লোক ধমকে উঠল, এ শালা ক্যা মাংতা है, ভাগ ইহাঁ সে। লোকটার ঘাড়ে 303, পায়াটা গাবাদা, বুটের ভরে দাঁড়িয়ে আছে এক জায়গায়। মাথায় হেলানো লেজারের টুপি, চোয়াল ভেয়ে ঘাম ঝরছে। সম্ভবত বিরক্ত হচ্ছে লোকটা, সুতরাং সরে আসতে হলো না। না, এখানে নেই। বড় রাস্তার মুখে ওরকম আস্তানা থাকবার কথা নয়। থাকলে পাহারার কড়াকড়ি হতো। গেটের সামনে দিয়ে নির্জন দুপুরে হাঁটতে দিত না কাউকে। আর একখানা গাড়ি সেন্টের গা ছুঁয়ে ছুঁয়ে প্রায় ছুটে গেল যখন, তখনও লোকটা ঠায় দাঁড়িয়ে থাকলো। চিৎকার করে হইচই বাঁধালো না। এসব দেখেই বোঝা গেল এখানে নেই। সুতরাং আবার হাঁটা। এই এক কাজ শুরু হয়েছে 25-এর রাত থেকে। ইচ্ছে অনিচ্ছের বাইরে চলে গেছে একেবারে। শুধু শারীরিক প্রক্রিয়া একটা, যার সঙ্গে মগজের বল, ইচ্ছার বলও কোনো যোগ নেই। যেন পা নিজের তাগিদে চলে এখন। হাঁটতে হাঁটতে বড় রাস্তায় পড়ল আবার। লোক ছুটছে, দুটি একটি রিক্সা যাচ্ছে, থেকে থেকে কখনো বা গাড়ি। একটি আর্মি ভ্যান গেল, পেছনে হেলমেট আটা বন্দুক উঁচানো সৈন্য। ভারী গম্ভীর মুখ মানুষগুলোর, সম্ভবত কোনো অপারেশনে যাচ্ছে। খাকি পোশাকের লোকগুলোকে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে কেমন পাক দিয়ে উঠল পেটের ভেতর। এরকম গাড়িতে চেপে এসেছিল রাস্তার মোড়ে, তারপর লাফিয়ে লাফিয়ে নেমেছিল রাস্তায়। বুটের শব্দ হচ্ছিল। বাবা দরজার কাছে দাঁড়িয়ে বলেছিলেন, চুপচাপ থাকো, ভয়ের কিছু নেই। বাবার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। দরজার আড়ালে ছিলেন মা। মিন্টু, নিন্টু, পপি পেছনের পাঁচিলের কাছে। আর সে নিজে ছিল কোথায় মনে পড়ে না। তবু মনে হয় সর্বত্র ছিল সে। দরজার কাছে, গেটের কাছে, খাটের তলায়, ঘরের মাঝখানে, উঠানে, বারান্দায়, হ্যাঁ, সর্বত্র ছিল সে। বাবা দোয়া পড়ছিলেন, ফ্যাকাশে মুখে দরজার দিকে তাকিয়েছিলেন। বাইরে রাইফেলের ঠাস ঠাস শব্দ হচ্ছিল। গেটের কাছে উঠোনে নিম গাছের পাতার ফাঁক দিয়ে বাইরে ধোঁয়াটে আকাশ দেখা যাচ্ছিল। আর থেকে থেকে স্তব্ধতা ভারী হয়ে নামছিল। বেলা কটা তখন মনে নেই, শুধু মনে আছে রোদ ছিল দরজার কাছে। বাবা দরজা খুলে দিয়েছিলেন। তারপর কি হলো বোঝা যায়নি। পরক্ষণে বাবা অস্ফুট আর্তনাদ করে কুচু হয়ে পড়ে গিয়েছিলেন। বাবার বিস্ফোরিত চোখ দুটি দেখতে পাচ্ছিল সে। গোঙাতে গোঙাতে কি যেন বলছিলেন। আর দরজার কাছে 3 জন, হ্যাঁ 3 জন, একে একে ব্যানট গাঁথল বাবা। বাবার শরীর 3 বার ঝাঁকুনি দিয়ে উঠেছিল, কোনো শব্দ হয়নি। ভাই বোনেরা দেয়াল টপকাতে ব্যস্ত ছিল। মা বোধহয় ছুটে এসেছিলেন। তারপরও সে দেখতে পাচ্ছিল একজন বাবার চোখের ভেতর বেয়ানট ঢুকাচ্ছে। বেয়ানেটের চকচকে ফলাটা কি মসৃণ ঢুকে গেল। তারপর আবার বেরিয়ে এলো ধীরে ধীরে। একজন বোধহয় লাথি মারছিল, কে আসালে, জয় বাংলা বলো। বাবা মরতে দেরি করেনি। তারপর ওরা ঢুকলো ভিতরে। মাকে ঠেলে সরিয়ে দিয়ে ধীরে ধীরে এদিক ওদিক তাকিয়ে একজন মার পিছন দিকে
পিঠে বেয়নের গাঁথল। মা দুর্বল, মা পড়ে গেল না। আশ্চর্য, কারোর চিৎকার নেই, নিঃশব্দতা সীসার মতো ভারী। প্রখর রোদে নিম গাছের নিষ্পত্র শুকনো ডালের ছায়া কেমন আঁকাবাঁকা হয়ে পড়েছে গেটের কাছে। আর ঠিক তখনই সে লাফিয়ে পড়েছিল পাশের বাড়ির উঠানে। তারপর আরেকটা পাঁচিল, আরেকটা, তারপর আরেকটা। পাঁচিলের আর হিসেব নেই। লাফাতে হবে, যথেষ্ট লাফাতে হবে। কুইক মোবিলিটি চাই, বুঝাচ্ছিলেন সুবেদার সুলেমান সাহেব। শুধু বোঝানোই নয়, সত্যি সত্যি লাফিয়ে দেখাতে হয়েছিল। আর কোথাও থামা নেই। পা দুটোকে ভারী নির্ভরযোগ্য মনে হয়েছে সেই থেকে। আসলে পা ঠিক চালিয়ে নেয়, আপনা থেকেই চালিয়ে নেয়, কাউকে বলে দিতে হয় না। হাঁটতে হাঁটতে নিউ মার্কেট, চায়ের দোকানে বসা, বসে বসে অপেক্ষা করা। ফটোর দোকানে তুমুল ভিড়। সবার ঘাড়ে রাইফেল আর অফিসারদের সাজের বহরটা দেখো। কোমরের দুই দিকে দুটো রিভলভার, তাতেও ভরসা নেই। হাতে আবার স্টেন। শখের বাজার করতে বেরিয়েছেন বাবুরা। ভেতরে ঢুকিয়েছেন জিপ। বেগতিক দেখলেই যেন ছুটে পালানো যায়। দরজার আড়ালে চায়ের কাপে চুমুক দিতে দেখে সে একজনের চেহারা মেলাতে চেষ্টা করে। ওই তিনজন একসাথে, ভারী মুখ, মোটা ভ্রু, উঁচু নাক, চুলগুলো যেন দোকানের ছোট ছোট কয়টা তামাটে রং। তিনজনকে লক্ষ্য করে দেখি। যে লোকটা ফটোর দোকানের কাউন্টারের সামনে দাঁড়িয়ে কথা বলতে আরম্ভ করলো, একবার মনে হয় এ বোধহয় সেই। একবার রাস্তায় দাঁড়ানো লোকটাকে মনে হয়, আরেকবার মনে হয় যে লোকটা সদ্য দোকানের বারান্দায় উঠলো, এ বোধহয় সেই লোক। সেই তিনজনের একজন। ভারী মজার, কিন্তু কেমন হাসি পায় তখন। চিনবার জো নেই হারামজাদাদের। সব এক চেহারা, দেখতে কেমন গুলিয়ে যায়। শেষে মনে হয় না, মনেই থাকে না সেই তিনজনের চেহারা ঠিক কীরকম ছিল। চা খাবার জন্য যেটুকু সময়ের দরকার ছিল তারই মধ্যে এসে গেল বেলায়েত। এসে বসলো মুখোমুখি। ঘেমেছে খুব, ঠান্ডা পানি চাইল। পানি খেয়ে মাথাটা চেয়ারের পিঠে হেলান দিয়ে চোখ বুজলো কিছুক্ষণ। অনেকক্ষণ বসলো ওইভাবে, যেন সাসপেন্স দিচ্ছে। বেলায়েত ওই রকমেরই, কথা ছাড়তে চায় না সহজে। শেষে জানালো হয়েছে, খবর পাওয়া গেছে। কোথায়? জবাব দিল না বেলায়েত। বলল যাবি তুই? হ্যাঁ নিশ্চয়ই, এখনই? বা এখন নয়তো কখন? ওইদিকে খবর টবর দেব না, গাড়ি জোগাড় করতে হবে না, আর হাঁটতে ইচ্ছা করে না, যা দূর। বেলায়েত বিরক্ত হয় বোধহয় হাঁটতে ইচ্ছা করে না ওর। কে জানে, তার নিজের ভারী অবাক লাগে। হাঁটতে ইচ্ছে করবে না কেন? ইচ্ছের সঙ্গে হাঁটবার কি সম্পর্ক? একসময় হাসি পায় বেলায়েতের অবস্থা দেখে। নিশ্চয়ই ওস্তাদ ভালো ছিল না। পড়তো সুলেমান সুবেদারের পাল্লায়, মজা টের পাইয়ে দিত বাছাধনের। তারপর দুজনে উঠল, বারান্দা ধরে হাঁটতে লাগলো। গেটের কাছে আবার এক ঝাঁক খাকি। কি হয়েছে? হয়েছে কি আজ এদের? বেলায়েত বলল। সে শুনল না, শুনে কোনো লাভ নেই, শুধু দেখে যাও। দেখলো সে, এক এক করে প্রত্যেকের মুখ দেখলো। কোন লোকটাকে দেখেছিল সে? এবারও সেই ডোমকানা অবস্থা। চিনতে গেলেই তালগোল পাকিয়ে যায়। বেলায়েত তাকে দাঁড়াতে বলে চলে গেল কাপড়ের দোকানের ভিতর। মালিককে কি বলল হাসতে হাসতে। তারপর ফোন করলো কাকে। ফোন করবার সময় কেমন সে অনেকক্ষণ ধরে দেখলো বেলায়েতকে। ওদিকে শাড়ির ফদ্দের এক ভদ্রলোক আবার বউকে নিয়ে এসেছেন সঙ্গে করে। মাথার উপর ঝোলানো শাড়ি, নানান রং ঝলমল করছে। পেনের ব্লেডের গায়ে শাড়ি জড়ানো। এও এক ফিকির। দেখো নানা রং, মাথার উপরে ঘুরপাক খাচ্ছে। দূরে দেখো তিনটে পাঞ্জাবি মেয়ে লোক আসছে, মস্ত পেট উঁচিয়ে। পেটের ভিতর বাচ্চা আছে নাকি? বাপ, কি পেটে! একসঙ্গে ঠিক তিনটে বাচ্চা বেরোবে। ওই পেটে না জানি কি সাইজের বাচ্চা ধরে হাসছে কেমন দেখো। সে বারান্দায় দাঁড়িয়ে দেখে চলল চারদিকে এইসব কাণ্ড। দেখলো আর খুঁজলো। এক এক সময় শুধু শুধু খুঁজে। এই এক মজা হয়েছে, কোনো কিছুর সঙ্গেই তোমার নিজের কোনো যোগ নেই। খুঁজে মরছ, এদিকে ভুলে বসে আছো কোন বস্তুটা দরকার। কি খুঁজছি আমি? একসময় নিজেকে জিজ্ঞাসা করে, তবে আত্মস্থ হয়। তখন আবার খোঁজা বন্ধ করে। তখন আবার শাড়ি দেখে, খদ্দের দেখে, মেয়ে মানুষ দেখে।
খাকি পোশাক দেখে বুটের শব্দ শুনে খাকি সৈন্যদের হাতের অস্ত্রগুলোকে চিনতে চেষ্টা করে। কোন দেশি অস্ত্র মনে মনে তাই অনেকক্ষণ ধরে আন্দাজ করে। বেলায়েত ইচ্ছে করেই দেরি করে বোধহয়। দোকানওয়ালার কাছ থেকে সিগারেট নিয়ে ধরিয়েছে কেমন দেখো, যেন মস্ত মালদার খদ্দের। এবার শাড়ির দরও করে সে অনেকক্ষণ, তারপর হঠাৎ বেরিয়ে আসে। আবার হাঁটা, হাঁটার আর শেষ নেই, হাঁটা আর খোঁজা। বেলায়েত বলে যায় ঠিকানা পাওয়া গেছে, কিন্তু নিজের চোখে না দেখে অ্যাকশন নিতে বলি কেমন করে হ্যাঁ, নিজের চোখে দেখতে চায় সবাই, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে চায় না কেউ। বিশ্বাস তাহলে কি বস্তু বুঝো? রাখো হরি বিশ্বাস। বিশ্বাস করতে চায়নি, নিজের চোখে দেখেছিস তুই? খালি জিজ্ঞাসা করতো। নিজের চোখে দেখতে চেয়েছি বলে লোকটার 3টে টুকরো হলো। হ্যাঁ, গুনে গুনে 3টে টুকরা। লাল রক্ত মাখা মাংসের টুকরোগুলো অদ্ভুত দেখাচ্ছিল। মাংসের টুকরা, কিন্তু তাতে আবার মানুষের গায়ের চামড়া লাগানো। একেবারে নতুন জিনিস, নতুন, অচেনা। রাখো হরি বিশ্বাস, হরি বিশ্বাস রাখো, নাকি বিশ্বাস রাখো হরি? ও 3 রকমই হতে পারে। হরি, বিশ্বাস এবং রাখো 3 রকমেই সাজানো যায়। বেলায়েত কথা বলে না, খালি থেকে থেকে পেছনে তাকায়। রোদ যেন আরো প্রখর হয়েছে। খা খা করছে রাস্তাটা। কুকুর দেখতে ইচ্ছে করলো হঠাৎ। রাস্তার ধারে আশ্রয় সন্ধানী গাছতলায় জিভ বার করা হাঁপানো কুকুর ডাইনে বায়ে খুঁজল। মজা দেখেছিস? একটা কুকুর নেই কোথাও। বেলায়েত পেছনে তাকিয়ে পড়ল। ওই আসছে বোধহয়, দেখা গেল না। দূরে একটা ভোক্সওয়াগন আসছে, কিন্তু থামল না। ধুর শালা, গাল দিয়ে বলে উঠল বেলায়েত। আবার হাঁটা, আবার থামা, আবার হাঁটা। হাঁটা আর থামা কতবার হিসাব রাখা যায় না। থামা বল কিংবা হাঁটা একই প্রক্রিয়া। তুই বরং এক কাজ কর, এদিক ওদিক মিছিমিছি ঘুরে কোনো লাভ নেই। ওই গ্রিন রোডের ঠিকানাতেই চলে যা। আমরা আসছি, যা করবার ওইখানেই করব। 24-2 মনে রাখিস। পাশের বাড়িটা 25, ওখানেই রেখেছি এখন। 24-2 আবার মনে করিয়ে দিল বেলায়েত। বলল একটা মস্ত আম গাছ আছে পাঁচিলের কাছে, একটা নারকেল গাছ, আর সেই সঙ্গে লাল রঙের বারান্দায় রেলিং আছে লোহার। 25-এর সেন্ট্রি থাকে সব সময়। 25 পর্যন্ত এগোবি না, ফার্মগেট হয়ে যাবে। বলবি বিশ্বাস সাহেবের সঙ্গে দেখা করতে চাই, ওখানেই থাকবি আমরা আসা না পর্যন্ত। আমি গাড়ি নিয়ে আসছি, 6টা নাগাদ পৌঁছে যাবো। এবং আবার হাঁটা। গ্রিন রোড থেকে যাবার রিক্সা নেই। ফার্মগেট না, সেদিকেও যেতে চায় না। একজন ডাকলো, সে মাথা নেড়ে অন্যদিকে চলে গেল। আরেকজন, সেও যেতে চায় না, রোদের দিকে তাকিয়ে থাকে। বিশ্ব সংসার রোদে ঝলসে যাচ্ছে তখন। রিক্সাওয়ালা বুড়ো মানুষ, কালো চামড়া ঝুলে আছে শরীরে, গালে সাদা দাড়ি, ঘোলাটে চোখ পিটপিট করছে। না, যাবে না, আর দূরের পথে যেতে পারবে না সে। দোকানে আর্মি জিপ্তির বেগে চলে গেল। দেখলো সে অনেকক্ষণ পর্যন্ত না সোজা গেল না, বাঁয়েও না, ডানে বাঁক নিল। তার মানে গ্রিন রোড, ওই একই রাস্তা যে রাস্তায় তাকে যেতে হবে। তাহলে গন্তব্যপথ ওই একটাই। বুঝো মানুষের কি দশা, ঘুরে ফিরে ওই একই রাস্তা, গ্রিন রোড। সবুজ পথ, সবুজ পথের শেষে কোথায় আছে লাল রঙের নিশানা, তাই খুঁজে বের করতে হবে। হাঁটতে হাঁটতে পৌঁছানো ওই লাল জায়গায়। লালটা কিসে কে জানে? বাবু রক্তের হয়তো। হ্যাঁ, রক্তের হতে পারে, তার নিজের রক্ত কিংবা তার বাবা মার কারো রক্ত। কিন্তু ভারী মজার, যখন ছুটে তখন থামানো যায় না। ফিনকি দিয়ে বেরোয় পিচকারির মতো, ঠিক মনে হয় ভিতর থেকে কেউ ঠেলে বের করে দিচ্ছে। চন্দনের ঘাট থেকে বেরোচ্ছিল, গল গল করে বেরোচ্ছিল। চন্দন গালাগালি করছিল নিজের রক্তস্রোতকে। ধুর শালা, বন্ধ না। দেখে বলছিল কামালকে, দেখ বন্ধ করতে পারিস কিনা, না পারলে ঘাড়ে তোল, আমাকে নিয়ে চল ক্যাম্পে। ওকে ঘাড়ে ধরে নিয়ে আসা হয়েছিল দীর্ঘ পথ, আর রক্ত সামনে বেরিয়ে আসছিল। ঘাটটা ভিজে গিয়েছিল রক্তে। সবুজ ধান গাছের উপর ফোটায় ফোটায় হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকে শরীর বেয়ে কেবলই ঝরে পড়ে যাচ্ছিল। ওই একই প্রক্রিয়া, সবুজের উপর লাল। বাড়িটার নম্বর খোঁজার দরকার ছিল না, দূর থেকেই চেনা পথ। প্রকাণ্ড বাড়ি, ভেতরটা অনেক দূর পর্যন্ত পাঁচিল ঘেরা, নানা ধরনের ছোট বড় গাছ। গেটের কাছে 2জন সেন্ট্রি, ভেতরে আরও আছে হয়তো। বাইরে থেকে কিছু বোঝা যায় না, তবে বাড়িটা দেখেই বোঝা গেল এটাই সে আসল জায়গা। এখানেই আসছে ওরা, এখানে এনেই রাখা হয়েছে আপাতত। এখন লোকটাকে দেখানো হবে।
তারপর অত্যাচার শুরু হবে, তারপর কাজ শেষকৃত্য। সেই জন্যই বোধহয় বলা হয় বাড়ির ভিতরে মেলা জায়গা, গর্ত করে পুঁতে ফেলতে অসুবিধার কিছু নেই। সেন্ট্রি দুজন দেখল না, হেসে হেসে খোশ গল্পে মশগুল। বিশ্বাসের সঙ্গে দেখা করতে চাই। বিশ্বাস থাকেন এখানে? কোন বিশ্বাস? ওহ, সেটা তো জানা হয়নি। কোন বিশ্বাস? কি মুশকিল, ভারী বিপদের কথা। কিন্তু মুখোমুখি দাঁড়িয়ে তুমি ভাবছো কোন বিশ্বাস? লোকটার মনে সন্দেহ গাঢ়তর হচ্ছে। সে দেখল, শেষে বলল, ঠিক আছে, বিশ্বাস মশাইকে ডেকে দিন, এলেই আমাকে চিনবেন। বেলায়েতকে চিনেন? বেলায়েতকে চিনবো না? লোকটার এবার কিছুটা সন্দেহ হলো। বলল, বেলায়েতকে আমার বাবা শুদ্ধ চেনে। শুধু বাবা কেন, 14 গোষ্ঠী চেনা উচিত, বলল সে। তারপর সে ঘরের ভেতর ঢুকলো। ভদ্রলোকের বাবা নেই, নেই 14 গোষ্ঠীর কেউ। অথচ কাদের যে বললেন ভদ্রলোক, সে ভেবেও পায় না। কোন বিশ্বাস তার ঠিক নেই। ভদ্রলোকের বাপও নেই, 14 গোষ্ঠীর কেউ নেই। এখন কি চিনবে বেলায়েতকে? এবং সেই সুবাদে তাকে ভদ্রলোক বললেন, চিলেকোঠায় যেতে হবে। ওখান থেকে দেখা যায় বাড়ির ভেতরের উঠানটা। ওইখানে গত কয়দিন ধরে টর্চার করা হচ্ছে। আজকে এনেছে দুজনকে, সকালে নিয়ে এসেছে। দুপুর থেকে আরম্ভ হচ্ছে টর্চার। কথা শুনতে পারবেন না, শুধু দেখবেন। ভদ্রলোক চিলেকোঠার মধ্যে থাকেন বলেই মনে হলো। সিঁড়ির পাশে একটুখানি জায়গা, ওখানেই পাটি বিছানো, বালিশ একটা, আর ওখানেই একটা ফিল্ড গ্লাস। ভদ্রলোক ফিল্ড গ্লাসটা হাতে তুলে নিলেন। বলেন, দেখুন কাউকে চিনতে পারেন কিনা। জানালার পর্দার ফাঁক দিয়ে দেখা, মাঝখানে আবার কাচ, লেন্স অ্যাডজাস্ট করাই ছিল। দেখা গেল শেষ বিকেলের আলো। তবু দেখা গেল হাত বাঁধা মানুষ, আরেকজন হুমড়ি খেয়ে পড়ে আছে, চোখ মুখ ফোলা, চেনা যায় না। হাত বাঁধা লোকটাকে চেনা গেল, মনসুর। মুখের ভাবে কিছু বোঝা যায় না। কি ভাবছে এখন মনসুর? হঠাৎ প্রশ্নটা মনে এলো। তারপর দেখলো একজন কি বলছে মনসুরকে। পড়ে থাকা লোকটাকে আরেকজন লাথি মারল। অন্য আরেকজন ঘর থেকে বেরিয়ে এলো, হাতে তার ছুরি। মনে হলো খোঁচা দেবে কোথাও। ভারী অবাক কাণ্ড। টর্চারের জন্য অমন করে ছুরি লাগে? ও তো গরু জবাই করার জন্য ব্যবহার করতে নেই। দেখতে লাগলো সে আরো মনোযোগী হয়ে। চিৎ করা হলো মানুষটাকে। তারপর মানুষটা যখন ভয় পেয়েছে, হাত তুলেছে বোধহয় অনুনয় করে, দুর্বল ভাঙা পা ঘষল মাটিতে। আর তখনই বসিয়ে তার বুকের উপর চেপে বসলো ওই ছুরিওয়ালা। কিরকম অবলীলাক্রমে ছুরিটা চালিয়ে জবাই করে দিল। স্পষ্ট দেখা যাচ্ছে গল গল করে রক্ত বেরোচ্ছে। ছুরিওয়ালা তখন উঠে দাঁড়িয়েছে, মনসুরকে কি বলছে হেসে হেসে। আর মনসুর তখন চিৎকার করছে, কি যেন বল, বোধহয় থুতু ছেটালো কিনায়। তারপর দেখো মানুষটাকে লাথি মারল একজন পিছন থেকে, আরেকজন বলা নেই কওয়া নেই সামনে দাঁড়িয়ে রাইফেল তুলে গুলি করলো মনসুরের বুকের উপর। গুলির শব্দটা দিব্যি শোনা গেল। মনসুর গড়িয়ে পড়ে গেল মাটিতে। বিশ্বাস শুধু জিজ্ঞাসা করলেন, মারলো একজনকে তাই না? সে কিছুই বলল না। সে বিশ্বাসের হাতের দিকে ফিরিয়ে দিল ফিল্ড গ্লাসটা। বিশ্বাস দেখলেন আর ইস করলেন না খেপে। মনে হলো বিশ্বাস হাত পায়ে চিৎকার করে উঠবেন। একবার খালি শুধালেন, চেনেন আপনি? হ্যাঁ, একজন। মনসুর আমাদের লোক। আরেকজন বোধ হয় ওর সঙ্গী। ওকে আগে দেখিনি। আর কিছু বললেন না, নিচে নেমে গেলেন। সে দেখতে লাগলো গাছপালাগুলো কি ঘন ওই বাড়িতে। বাড়ির মালিক সম্ভবত শৌখিন মানুষ ছিলেন। গাছগুলোকে চিনতে চেষ্টা করলো। মানুষ কি যে কেমন করে এত পাগল হতে পারে ভেবে পায় না। মিছিমিছি কত রকমের দেশি বিদেশি গাছ লেখিয়ে রেখেছে বাড়িময়। ওতে যে কি আনন্দ কে বলবে। দেখলো বাড়ির চারদিকে উঁচু পাঁচিল, ভেতরে ঢোকা বেশ কষ্টের। ফিল্ড গ্লাসটা রেখে চলে গেছেন বিশ্বাস। সে ছাতে গেল না, বিছানা পাটিতে টান হয়ে শুয়ে পড়ল। শুয়ে থাকলো কিছুক্ষণ। চোখ বুঝলো না, চোখ বুঝলেই ঘুম চেপে ধরতে পারে। মুখটা তেতো লাগছে, এক গ্লাস ঠান্ডা পানি পেলে হতো। উঠলো, সিঁড়িটা অন্ধকার হয়ে উঠেছে। ধীরে ধীরে আন্দাজ করে নেমে এলো দোতলার চিড়িকোঠা থেকে। বিশ্বাস সোফায় পা গুটিয়ে চুপ করে বসেছিলেন। চোখে মুখে কিরকম একটা আতঙ্ক আর বিভ্রান্তি। পানি খাবো একটু। সে পানি চাইল। বিশ্বাসের হাত কাঁপছে দেখলো। বললেন, লোকগুলো অমন, অথচ জানেন ওরা আমাদের সঙ্গে বেশ ভদ্রলোকের মতো কথা বলে। হবে হয়তো। ভদ্রলোকের মতো কথা বলা কি আর এমন কঠিন কাজ? ও তো সবাই পারে, সে ভাবলো। বিশ্বাসের মুখের দিকে তাকিয়ে একটু হাসল সে। বিশ্বাস কিন্তু থামলেন না। বলেন, এখানে আর থাকা সম্ভব না, আমি আজই চলে যাব। কদিন ধরেই টর্চার হচ্ছে দেখছি আমি, কিন্তু এরকম নয়। জানেন, একজনের একদিন আঙুল কেটে ফেলে। আঙুল কাটা কিন্তু বেশ কঠিন কাজ। ছুরি দিয়ে ঘষে ঘষে অনেকক্ষণ, 10-15 মিনিট হবে, তারপর কাটলো। লোকটা সে কি গঙ্গানি, মুখ
যেতে পারেন। ঘরের ভিতর থেকে এক সময় গাড়ির শব্দ শোনা গেল। শব্দটা থামলো গেটের কাছে। গলা বাড়িয়ে দেখে বিশ্বাস বাইরে চলে গেলেন। আর গাড়িটা একটু পর পর গাড়ি বারান্দায় এসে দাঁড়ালো। গাড়ি থেকে নামলো বেলায়েত আর দুটো ছেলে। ছেলে দুটিকে আগে দেখিনি সে। বেলায়েত রুদ্ধশ্বাসে শুধালো, খবর কি পেয়েছিস? অল্প মাথা নাড়ল সে। বাট বোথ অফ দেম ডেড। একজনকে জবাই করেছে আর একজনকে গুলি। বেলায়েত পিছনে ফিরে তাকালো সঙ্গী ছেলের দিকে। ওরাও মাথা নাড়ালো স্পষ্ট। কি বললো কে জানে, কত কি যে খেয়াল হয় মানুষের। বেলায় জিজ্ঞাসা করলো, তুমি কি বলো? রেড করবে? আমি কি জানি? সে তো আমার তো সে দায়িত্ব নয়। সে হাসলো। বিশ্বাস জানালেন, ওসব করতে যাবেন না। মিছামিছি ফেল করলে কেলেঙ্কারি হবে, আমরা কেউ বাঁচব না। ভেতরে ওদের অনেক লোক, ভালো প্রিপারেশন না হলে সে ভাবনা আমাদের। আরও দুখানা গাড়ি থাকবে দুদিক থেকে কভার দেওয়ার জন্য। বেলায় তোকে আশ্বস্ত করতে চাইল। আরও কী সব কথাবার্তা সে জানে না। দেখলো দেয়ালের দিকে তাকিয়ে হালকা সবুজ রঙের ডিস্টেম্পার একটা পেন্টিং ঝোলানো, কার্পেটে ধুলা জমছে। টিপয়ের উপরে চায়ের কাপ গোল দাগ রয়েছে কবেকার। সামনের দেয়ালে একটা সুন্দর মেয়ের ছবিওয়ালা ক্যালেন্ডার। আর ওই ছবি দেখার সময় হঠাৎ শোনা গেল বাইরে কে যেন ডাকছে। গলা শুনে বিশ্বাস জানালো ওদের সুবেদার, সম্ভবত বাড়ি দেখে খোঁজ নিতে এসেছে। বেলায়েতের চোখ নেচে উঠল। ছেলে দুটি দেয়ালের আড়ালে চলে গেল। থাকলো বেলায়েত আর সে। বলল, যদি একজন দুজন আসে তাহলে আমরা সুযোগ পেলেই পিক আপ করবো। বিশ্বাসের বিগলিত গলা শোনা যাচ্ছে, নেহি নেহি সাহাব, মেরা ভাতিজা और एक छोटा भाई आया है, डाउट का कोई बात नहीं। কিন্তু সুবেদারের গলায় জেদ, ভিতরে এসে ঢুকতে চায়। সুবেদার আর তার সঙ্গী ছোকরা সেপাইটি কোন দেশি কে জানে। মাঝারি ধরনের মানুষ, কথা বলতে বলতে ডাইনে বাঁয়ে তাকাচ্ছে। ওদের দেখে মনে হলো দুজনেই ছিল সেই দুজনই এরা, যে জবাই করেছে এবং গুলি করেছে। নাকি বাবা মাকে যারা দুত্তর কি মেমোরি হয়েছে দেখো, কিছু চিনে রাখা যায় না। এবং লোক দুটো বসবার ঘরে ঢুকে খাবার ঘরের ঝোলানো পর্দা সরিয়ে দেখবার সময় ঘটে গেল। গাড়ি থেকে যখন নামানো হলো তখন লম্বা লম্বা বস্তা পোড়া দুটি বোঝা মাত্র। মানুষ ছোট হলে হবে কি, কিন্তু ভারী ভীষণ। বিশ্বাস বলেন, ঝালাদের ওজন দেখছেন? দুজনের মুখেই কাপড় গোজা, বোধহয় গোগো করছে, কিন্তু বোঝা যায় না কিছুই। খোলা জায়গা থাকলে খালের ধারে বাতাসেরও শব্দও কম হচ্ছে না। নৌকায় তোলা হলো, ছেলে দুটি উঠল। আর শেষে বেলায়েত। বিশ্বাস বললেন, আমি আপনাদের সঙ্গে নয়, এবার আমি ভিন্ন পথ ধরি। ভিন্ন পথ কোথায় থাকে বিশ্বাস মশাই? জিজ্ঞেস করতে ইচ্ছা হলো, কিন্তু করা গেল না। বাতাসের শব্দ হচ্ছিল বিষম। নৌকা এসে নদীতে পড়ল। তখন ভোর। দূরে একটা পেট্রোল বোট চলে যাচ্ছে দেখো। বেলায়েত শুধু জানিয়ে রাখলো, পেট্রোল বোট ধাওয়া করলে বেয়নের দিয়ে পেট ফাঁসিয়ে শয়তান দুটিকে ফেলে দেব পানিতে, তারপর সাঁতরে চলে যাব নিজেরা। সকালে রোদ উঠল খালের ভিতর এবং নিজেদের এলাকায় পৌঁছাতে পৌঁছাতে রোদ মাথার উপরে। রোদ যেখানেই উঠুক তার কিছু যায় আসে না তাতে। খিদাটা প্রচণ্ড হয়ে উঠেছে তখন। এক ঘাটে নৌকা থেকে নামলো একটি ছেলে, তারপর খালের পাড় ধরে গায়ের দিকে চলে গেল। বলল, সামনের বাঁকে নৌকায় উঠবে। এখন আর সমস্যা নয়, হাঁটতে হচ্ছে না, খাওয়ার অনিশ্চয়তা নেই, রোদের তীব্রতা লাগে না, নদীর বাতাস যথেষ্ট ঠান্ডা। বেলায় স্ট্যান্ডটা এগিয়ে দিল। ধরো আমি একটু আলাপ করি শয়তান দুটোর সঙ্গে। বস্তার মুখটা আলগা করা হলে সুবেদারের গোপশুদ্ধ মুখটা বার হয়ে পড়ল। মুখের বাঁধনটা খোলা হলো তখন। লোকটা মুখ মেলে নিঃশ্বাস নিল কিছুক্ষণ। তাকিয়ে দেখলো বেলায়েতকে, স্টেন হাতে তাকে, বৈঠা বাওয়া ছেলেটাকে। তারপর ভাঙা গলায় বলল, ক্যা হাম লোগো কো মার ডালোগে ক্যা? বেলায়েতকে হাসতে দেখা গেল তখন। সে নিজে কিন্তু তখনই হাসির কারণ খুঁজে পেল না। হাসবার কি আছে? মানুষ নিজের ভবিষ্যৎ জানতে চাইবে না? বিরক্ত হয়ে বলল, বেলায়েত, ওসব বাজে ইয়ার্কি বাদ দে তো, এখন খিদে পেয়েছি। সেপাইটার মুখের বাঁধন খুলে দিল। সে কেঁদে উঠল। একবারে বাচ্চা ছেলে। বলল, হামকো ছোড় দে বড়া সাহেব, হামকা কোই কসুর নেহি কিয়া। ছেলেটা গড়গড় করে বলে গেল, ছুরি চালিয়ে জবাই করেছে শাহ আলম খান আর গুলি করেছে সুবেদার সাহেব। সে কিছু জানে না, কোনো মানুষের উপর একটা গুলি পর্যন্ত চালায়নি। 4 মাস আগে এসেছে ঢাকায়। সঙ্গী ছেলেটা তখন ফিরে এসেছে। নৌকা ডানে বাঁয়ে দুলছে। মুড়ি খাওয়া হলো পানিতে ভিজিয়ে। তারপর পানি নদীরই পানি।
কিন্তু ভালো লাগলো। তারপর চড়ে এসে উঠল সবাই। লোক দুটোর অন্য সব বাঁধন খুলে দেওয়া হয়েছে, তখন শুধু হাতের বাঁধনটা আছে। বিশ্বাসের বউয়ের শাড়ির পাড় দিয়ে বাঁধা হয়েছিল। যে কাণ্ড করতে হয় মানুষকে, এতক্ষণ পর এবার তার হাসি পেল। গোটা ব্যাপারটাকে ছেলে মানুষের মতো দেখো। ওইটুক সময়ের মধ্যে ছেলে দুজনের পাঁজরে স্টেশনের নল লাগিয়ে হ্যান্ডস আপ করালো। বেলায় তার সে মাথায় বাড়ি মেরে আর্মস কেড়ে নিয়ে মুখে কাপড় গুজে দিল। বিশ্বাস ফরফর করে শাড়ির পাড় ছিঁড়ে বেঁধে ফেললো হাত পা। বস্তার মধ্যে ঠেসি ঠুসি ঢুকাবার সময় লোক দুটার ঘোর কেটেছিল বোধ হয়, কিন্তু তখন চিৎকার করে হাত পা ছুটতে চেষ্টা করছিল। তারপর গাড়িতে তুলতে যা কষ্ট, কিন্তু সেও হয়েছিল দেখতে না দেখতে। শেষে গাড়িটার তীব্র বেগ ছুটে বেরিয়ে যাওয়া। ছেলে মানুষ নয়, এখন সেই রাজা ধীরাজের অবস্থা দেখো। লোকটার বাড়ির উপর বসে পড়ল, যাবে না আর। বেলায়েত লাথি মারল, উবু হয়ে মুখ থুবড়ে পড়ল। তখন সুবেদার। আর তখন দেখো কোন ফাঁকে ছেলে দুটোকে বেয়ানেট লাগিয়ে নিয়েছে স্ট্যান্ডে। একজন বলছে, এভাবে হবে না ভাই, আমাকে দিন, বলে সে বেয়ানেটে খোঁচা লাগালো ছেলেটার পাছায়। ছেলেটা হাউমাউ করে কেঁদে উঠল। চারদিকে নির্জন, একটা মানুষ চোখে পড়ে না। চরের একেবারে মাঝখানে ধুধু করছে বালুচর, মাথার উপরে সূর্য। সে তাকিয়ে দেখলো দূরের গ্রামে গাছপালা দেখা যাচ্ছে। ওদিকে বেলায়েত জিজ্ঞেস করছে, বলো কোথায় কোথায় মুক্তিবাহিনীর লোকদের টর্চার করা হয়? তার ভারী বিরক্ত লাগলো। মিছে মিছে হাঙ্গামা শুনছে। পাইটা কি জানে আর সুবিদারি কি জানে সব। নদীর পানিতে রোদ চকচক করছে, আর কি ছলাৎ ছলাৎ শব্দ, এত দূর থেকেও শোনা যায়। একটা গাংচিল উঠছে কিছু দূরে। ছেলে দুটি ভারী নাছর বান্দা। তখনও জিজ্ঞাসা করছে, 25শে মার্চে কোথায় ডিউটি ছিল তোর? বাতা কাহা ডিউটি থা। লোকটা বোধহয় স্মরণ করতে চেষ্টা করলো, পারলো না, কিংবা ভয়ে সব কিছু গুলিয়ে গেল। শুধু বলল, পানি। দূর শালা, কথা বলবে না আবার পানি চায়। একজন বেয়নেটার আরেকটা খোঁচা দিল। আর তখনই কি করে যেন একজনের বাঁধন খুলে যাওয়াতে সে লাফিয়ে উঠল প্রায়। আর সেই চকিত মুহূর্তেই তাকে গুলি করা হলো। কে গুলি করলো বোঝা গেল না। সে দেখল সুবেদার বোকার মতো ওঠে দাঁড়িয়ে দৌড়াতে চাইছে। এই অবস্থায় একজনের স্ট্যান্ড কেড়ে নিল সে। তারপর সুবেদারের দিকে ছুটে গেল। ভীষণ রোদ, বালিতে পা পুড়ে যাচ্ছে। সজনে গাছের ছায়া নেই মাটিতে। চারদিকে সারা নিঃশব্দ, বাড়ির দেয়াল নেই। কিন্তু সে দেখলো লোকটাকে। লোকটা মাটিতে গড়িয়ে পড়ছে, পা জড়িয়ে ধরতে চাইছে বোধহয় কাকুতে মিনতি করছে, আমার ছেলে মেয়ে আছে, আমি তো কাউকে মারিনি, আমাকে বাঁচতে দাও। সম্ভবত এরকম আরও কতগুলো কথা সে নিজের ভাষায় বলে যাচ্ছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না সে। তখন দেখছে চারদিকে কি ভীষণ ছায়াহীন রোদ আর নির্জনতা। লোকটার পিঠ থেকে রক্ত বেরোচ্ছে গলগল করে। খাকে জামা ভিজে শুকনো বালি পর্যন্ত ভিজে যাচ্ছে। গলার ভিতর থেকে গড়গড় শব্দ বেরোচ্ছে। কত বিচিত্র রকমের যে শব্দ বেরোয় মানুষের গলা থেকে। আর তখন মনে হলো লোকটাকে আগে কোথায় যেন সে দেখছে। চেনা চেনা মনে হলো বাবার মতো বোধ হয়, কিংবা মায়ের মতো হতে পারে, কিংবা চন্দনের মতো। ঠিক বোঝা গেল না। স্থির দৃষ্টি তখনও দেখে। লোকটা তখনও চোখ মেলে তাকিয়ে রয়েছে। মুখ থেকে একটু হাসি পেল ওই সময়। কি অবাক কাণ্ড! লোকটার কী রকম জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে একেবারে। একবার ইচ্ছে হলো ঝাঁকি দিয়ে লোকটার সংবিত ফেরায়। তারপর ওকে আস্তে আস্তে করে বেয়নেটের ডগাটা রাখলো লোকটার একটা চোখের উপর। লোকটা মাথা সরিয়ে নিতে চাইলো, পারলো না। আর তখন একটুখানি চাপ দিল হাতে স্টেশন। বেয়নেটটা ঢুকলো আস্তে আস্তে, ভারী মসৃণ। লোকটা হয়তো হাত পা আছড়াচ্ছে, চিৎকারও করছে সম্ভবত, কে জানে। সে বলে চলল, এরকম করে, হ্যাঁ এরকম করে, আস্তে 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 ঢুকাচ্ছি, দেখো আবার আস্তেই বার করছি। কি সহজ, একটুও জোর দিতে হয় না, একটুও কষ্ট হয় না। এরকম বেলায় ঠিক এরকম। অনেকক্ষণ ধরে চাকিয়ে থাকলো। চোখ দুটো গর্ত থেকে কেমন সুন্দর ফোয়ারার মতো রক্ত উপচে পড়ছে। লোকটার শরীর তখন দমকে দমকে কেঁপে যাচ্ছে। পা দুখানি টান টান শক্ত হয়ে যাচ্ছে বেঁকে বিচিত্র ভঙ্গিতে। ওই দেখতে দেখতে বেয়নেট খুলে একটা ধার দিয়ে গলার উপর ঘষে ঘষে কাটতে আরম্ভ করলো। এবং এবার ডেকে ডেকে বলল, দেখ বেলায় দেখ, এরকম, ঠিক এরকম করে বেয়নেট দিয়ে জবাই করতে হয়।